হ্যালো প্রিয় শিক্ষার্থীগণ, 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে পদার্থের প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা তারই সমাধান। তো অ্যাসাইনমেন্টটা কি দিয়েছে চলুন আগে পড়ে দেখি। একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে পি আর কিউ। পি কিউ অবস্থান ভেক্টরকে যথাক্রমে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন ক নম্বর প্রশ্নে বলছে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। পি ও কিউ ভেক্টরদ্বয় একটি ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আর পি কিউ আর চিত্র ১ এর ন্যায় একটি ঘন সামুদ্রিকের তিনটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামুদ্রিকের আয়তন নির্ণয় করো ও উত্তরের সাপেক্ষে তোমার মতামত ব্যাখ্যা করে উপস্থাপন করো। ঘ নম্বর প্রশ্নে বলছে যে এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। কিউ সেই নদীর স্রোতের বেগ আর নৌকার বেগ নির্দেশ করেছে। তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা নিবে? গাণিতিকভাবে দেখাও। নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগ ও সময়ের পরিবর্তন হবে কিনা গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। তো ক নং প্রশ্নের সমাধান দিয়ে আমরা শুরু করতেছি। তো দেওয়া আছে পি বিন্দুর অবস্থান এরকম আর কিউ বিন্দুর অবস্থান এটা দেওয়া আছে। তো পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে আমরা এরকম পাচ্ছি। এখন ও পি ইকুয়াল আমরা পি ভেক্টরকে ও পি এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিউকে হচ্ছে এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে পি কিউ এর মানটা যেটা আসতেছে -i+3j -4k। এখন পি কিউ এর মানটা আমরা বের করে দেখতেছি যে √26 আসতেছে। পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করার যে সূত্রটা পি কিউ বাই পি কিউ ভেক্টরের মান। তো এখানে অ্যান্সারটা এরকম আসবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব খ নং প্রশ্নের উত্তর। তো খ নং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা পাচ্ছি প্রথমে ক হতে পাই যে পি ও কিউ এর অবস্থান ভেক্টর এই দুইটা ছিল। তাহলে এখন এদের ক্রস গুণফল করে নিই। ক্রস গুণফল করলে আমাদের আসতেছে যে i+7j +5k। পি ও কিউ এর ক্রস গুণফল যেটা পাইলাম তার মান নির্ণয় করব। তো মান নির্ণয় করে আমরা দেখতেছি আসতেছে হচ্ছে 75। দেওয়া আছে পি ও কিউ একটি সন্নিহিত ত্রিভুজের বাহুদ্বয়। আমরা জানি পি ও কিউ একটি ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু মডুলাস অফ পি ক্রস কিউ। তো এখান থেকে আমাদের যে উত্তরটা পাচ্ছি 5√5/2 বর্গ কিলোমিটারে আসবে উত্তরটা। তো গ নং প্রশ্নের উত্তর বা গ নং প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা দেখতেছি তো চিত্রটা এখানে ভালোভাবে আঁকানো হয়নি। প্রশ্ন দেখে ভালোভাবে চিত্রটা আঁকিয়ে নেবেন। দেওয়া আছে পি ও কিউ দুইটা ভেক্টর এখানে আর একটা ভেক্টর তাদের সাথে যুক্ত করা হয়েছিল। তো এখন পি কিউ আর একটি ঘন সামুদ্রিকের তিনটি বাহু নির্দেশ করলে সামুদ্রিকের আয়তনটা দাঁড়াবে এরকম। তো এখানে আয়তনটা কত আসবে? 0। এখন ব্যাখ্যা থেকে আমরা পাচ্ছি যে ওপরের গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় সামুদ্রিকের আয়তন v = 0। আমরা জানি তিনটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে তারা একই সমতলে অবস্থান করে। এখানে পি কিউ আর এর ক্রস গুণফল 0, তাই তারা একই সমতলে অবস্থান করবে। উক্ত ক্ষেত্রটি সামান্তরিক ক্ষেত্র হবে না। আচ্ছা, ঘ নং প্রশ্নের উত্তরে আমরা কি পাচ্ছি? তো ক থেকে পাই এই দুইটা ভেক্টর পাইছিলাম পি ভেক্টর কিউ ভেক্টর। তো পি ভেক্টরের মান আসতেছে হচ্ছে 50। তো যেটা হচ্ছে প্রশ্নে বলা ছিল
পি ভেক্টরের মানটা হবে নদীর প্রস্থ, আর কিউ ভেক্টরের মান আসতেছে হচ্ছে √6। তো প্রশ্নে বলা ছিল যে কিউ ভেক্টরের মান যেটা হবে সেটা স্রোতের বেগ, তো স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। আর আর ভেক্টরে যেটা মান আসবে সে মানটাকে বলতেছে যে নৌকার বেগ, তো নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করে নিলাম, √14 কিলোমিটার পার ঘন্টা। এখন ন্যূনতম সময়ে নদী পার হতে হলে স্রোতের সাথে লম্বভাবে নৌকা চালাতে হবে। এক্ষেত্রে স্রোতের বেগ হবে ভি ইকুয়াল টু √r² প্লাস কিউ² 2r³ cos 90 ডিগ্রি। ন্যূনতম সময় নদীর প্রস্থ বাই নৌকার বেগ, আর এখানে সাইন আলফা, আলফার মানটা হবে সর্বোচ্চ, যা হলো ন্যূনতম সময়ে নদী পার হওয়ার শর্ত। টি ও সাইন আলফা ব্যস্ত আনুপাতিক। ন্যূনতম সময়ের জন্য সাইন আলফা এর মান সর্বোচ্চ হতে হবে, অর্থাৎ সাইন আলফার মান সর্বোচ্চ হলেই আমরা নদী কম সময়ে পার হতে পারবো। তো প্রশ্ন মতে সাইন আলফা ইকুয়াল টু 1, তাহলে আলফা এর মান 90 ডিগ্রি। তো ন্যূনতম সময়ে নদী পার হতে হলে নদীর পার হতে 90 ডিগ্রি কোণে আমাদের রওনা দিতে হবে। ১৫ নং প্রশ্নের উত্তরে কি বলছে যে নদী পার হতে প্রয়োজনীয় সময়। তো নদীর প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করি আর নৌকার বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তো ন্যূনতম সময়ে ক্ষেত্রে আলফা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি আর নদীর প্রস্থ পি ইকুয়াল টু √50 কিলোমিটার। নৌকার বেগ আর ইকুয়াল টু √14 কিলোমিটার পার ঘন্টা। টি মিনিমাম হবে, তাহলে ন্যূনতম সময় যেহেতু নির্ণয় করতে বলছে, টি মিনিমাম পি বাই আর সাইন 90 ডিগ্রি, তাহলে √50 বাই √14। তো এখানে হচ্ছে আসতেছে 1.89 হাওয়ার। নদী পার হতে ন্যূনতম সময় 1.89 হাওয়ার। ৬ নং প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে ধরি স্রোতের দিকের সাথে আলফা কোণে রওনা দিলে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া যাবে। আমরা আলফা কোণ ধরে নিলাম যে স্রোতের দিকের সাথে যদি আলফা কোণে রওনা দেয় তাহলে আমরা ন্যূনতম দূরত্বে নদী পার হতে পারবো, এটা ধরে নিলাম। এখন আমরা জানি যে ট্যান থেটা ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখানে হচ্ছে ট্যান থেটা, এখানে থেটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আছে এইটা হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে আলফার মানটা আমরা আলফা কোণে রওনা দেব বলছি, তো এখানে বসায় দিলে ভি এর মান আর ইউ এর মান বসায় দিলে আমরা ক্যালকুলেশন করব। এবার এখানে স্রোতের বেগ ইউ এর মান ছিল হচ্ছে √6, ভি এর মান ছিল √14। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে যে ট্যান 90 ডিগ্রি মান ইনফিনিটি, তো ইনফিনিটির পরিবর্তে আমরা 1/0 লিখতে পারি। আর এখানে √14 সাইন আলফা √6 প্লাস √14 কজ আলফা। তো এখান থেকে আমরা আলফার মান নির্ণয় করলে আসতেছে 130.89 ডিগ্রি। বেগের মান পরিবর্তন না করে স্রোতের দিকের সাথে 130.89 ডিগ্রি কোণে রওনা দিলেই সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়া যাবে। কিন্তু সেই ক্ষেত্রে সময় যা লাগবে সময়টা আমরা নির্ণয় করছি ডি বাই ভি সাইন আলফা, তাহলে ডি এর মান √50 √14 সাইন 130.89। তো এখানে হচ্ছে 2.49 হাওয়ার, এত ঘন্টা সময় লাগবে সেক্ষেত্রে নদী পার হতে। তো এই ছিল পদার্থের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।